আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম ময়মনসিংহ বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। তো সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া আছে। যেমন এখানে বলা হলো ত্রিভুজ এবিসি এর বিসি, এসি এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ। এবিসি একটা ত্রিভুজ, আর এই ত্রিভুজের তিনটা বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে। ক নাম্বার প্রশ্ন, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের আয়তন নির্ণয় করো। একটি গোলকের আয়তন নির্ণয় করতে বলছে এবং সেই গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে। তো ব্যাসার্ধ যদি দেওয়া আছে তাহলে আমাদের জন্য আর কোনো সমস্যাই নেই, আমরা গোলকের আয়তনটা বের করে ফেলতে পারবো। অর্থাৎ এমন একটা গোলক যার ব্যাসার্ধ হলো 5 সেন্টিমিটার। তো আমাদেরকে গোলকের আয়তন বের করতে বলছে। গোলকের আয়তন নির্ণয়ের সূত্র 4/3 পাই আর কিউব ঘন একক। তো পাই মানে 3.1416, আর মানে ব্যাসার্ধ, তাহলে 5, আর কিউব বসাই দিলাম। ক্যালকুলেশন করে 523.6 ঘন সেন্টিমিটার, এটি হচ্ছে এই গোলকের আয়তন। তো ক নাম্বার প্রশ্নের সমাধান করা হয়ে গেল। আমরা এখন খ নাম্বার প্রশ্নের দিকে তাকাই। খ নাম্বার প্রশ্নে বলছে, যদি কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি, এবি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, এসি ইকুয়াল টু 10 সেন্টিমিটার হয়, তাহলে ত্রিভুজটিকে বিসি বাহুর চতুর্দিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন করবে তার সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। উদ্দীপকের যে এবিসি ত্রিভুজ, সেই ত্রিভুজটার কোণ বি মানে বি কোণ, সেটা হচ্ছে 90 ডিগ্রি, এবং এটা কেবলমাত্র এই খ নাম্বারের জন্য প্রযোজ্য। কারণ 90 ডিগ্রির কথাটা কিন্তু উদ্দীপকে বলা নাই, কারণ উদ্দীপকে যেই কথা বলা থাকে সেটা সকল প্রশ্নের জন্য প্রযোজ্য হয়, কিন্তু উদ্দীপকে বলা নাই, প্রশ্নের ভিতরে বলা, তাহলে ওই তথ্যটা কেবলমাত্র ওই প্রশ্নের সমাধান করার সময় ব্যবহার করা যাবে, অন্য প্রশ্ন সমাধান করার সময় ওই তথ্য ব্যবহার করা যাবে না। তো এখানে খ নাম্বার প্রশ্নের মধ্যে বলছে কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ এই যে ত্রিভুজটার কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, এ বি বাহুর মান 6, এসি বাহুর মান 10। এবার এই যে এবিসি ত্রিভুজটা, তাকে বিসি বাহুর চারদিকে ঘোরানো হবে। মনে রাখতে হবে, যে বাহুর চারিদিকে ত্রিভুজটাকে ঘোরানো হয় ওই বাহুটাকে আমরা উচ্চতা হিসেবে ধরি। যে বাহুকে, মনে করেন যে একটা ত্রিভুজ, হ্যাঁ, এই যে একটা ত্রিভুজ, তো যখন আমাদেরকে বলা হয় যে এই বাহুটার আর কি একটা নাম দিয়ে দেয় তারা, যে এই বাহুর চারদিকে ঘোরাও, তখন ত্রিভুজটাকে এই বাহুর চারদিকে ঘোরাবো মানে কি, যেই বাহুটার কথা বলতেছে তাকে আমরা উচ্চতা হিসাবে ধরবো, যে এটা খাড়াখাড়িভাবে আছে, এবার ত্রিভুজটা তার চারিদিকে ঘুরবে, চারিদিকে, ঠিক আছে। তাহলে আমরা বিসি বাহু, তাহলে আমরা বলবো বিসি বাহু এইটা, হ্যাঁ, এটা হচ্ছে বিসি বাহু, এই যে এটা হচ্ছে বিসি বাহু। তো ত্রিভুজটা এই বিসি বাহুর চারদিকে ঘুরবে, ঠিক আছে, চারিদিকে ঘুরে আসবে, তখন একটা কোণক তৈরি হবে। তখন কি তৈরি হবে? একটা কোণক তৈরি হবে। এবিসি একটা ত্রিভুজ যার বিসি বাহুর চারদিকে ত্রিভুজটা ঘুরবে, তো বিসি বাহুটা হবে খাড়াখাড়ি, তার চারদিকে ত্রিভুজটা ঘুরে আসলো। তাহলে আমরা একটা, আমি যদি আপনাদেরকে একটু নোটে দেখাই, নোটে একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, দেখেন আমি যখন এই যে এই দিক দিয়ে যখন আমি দাগ দিব, তো আমাকে বলছে ত্রিভুজটাকে এই বাহুটার চারদিকে ঘোরাও। তাহলে এই বাহুটা যদি চারদিকে ঘুরাই আনি, দেখেন এই যে ত্রিভুজের এটা, তো এটা যদি চারিদিকে ঘুরাই আনি তখন আমরা একটা কোণক পাবো, ঠিক আছে, আমরা একটা কোণক পাবো। যখন আমি এটাকে চারিদিকে ঘুরিয়ে আনবো, তো এদিক দিয়ে ঘুরতেছে 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 ঘুরতেছে, এদিক দিয়ে যখন ঘুরবে তখন একটা কোণক পাওয়া যাবে। তাহলে একটি বাহুকে কেন্দ্র করে যখন ত্রিভুজকে চারিদিকে ঘোরানো হয় তখন একটি কোণক উৎপন্ন হয়। কি উৎপন্ন হয় প্রিয় শিক্ষার্থীরা? কোণক উৎপন্ন হয়। তো আমাদেরকে বলছে যে ঘনবস্তু উৎপন্ন হবে, কি উৎপন্ন হয়? কোণক। তা আমাদেরকে বলতেছে এই যে সমবৃত্ত ভূমিক কোণক উৎপন্ন হবে, সেই কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো, কোণকের আয়তন নির্ণয় করো। তাহলে চলেন আমরা এখন সমাধানটা করে ফেলি, কোনো সমস্যা নাই। তো আমাদেরকে যেহেতু কোণ বি 90 ডিগ্রি বলে দিছে, তার মানে এই ত্রিভুজটা এই মুহূর্তে সমকোণী ত্রিভুজ হিসেবে বিবেচনা করা হবে। এটা উদ্দীপকে 90 ডিগ্রির কথা বলে নাই, শুধু খ নাম্বার প্রশ্নে বলছে। তাহলে আমরা খ নাম্বার প্রশ্ন সমাধান করতে গিয়ে এবিসি ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ হিসেবে চিন্তা করব। তাহলে এই যে এবিসি ত্রিভুজ, কোণ বি হচ্ছে 90 ডিগ্রি,
কোণ বি হচ্ছে 90 ডিগ্রি এবং বিসি বাহুকে কেন্দ্র করে ত্রিভুজটা চারিদিকে ঘুরবে। আমি বিসি বাহুর মানে এই মুহূর্তে আমার জানা নাই, হ্যাঁ, এটা এখানে লিখছে কারণ যে অঙ্কটা করার পরে লিখছে আর কি। তো বিসি বাহুর চারদিকে ত্রিভুজটা ঘুরবে। তো এবি বাহুর মান 6, এসি বাহুর মান 10, এটা প্রশ্নেই বলা আছে। আচ্ছা, আমরা লিখলাম দেওয়া আছে সমকোণী ত্রিভুজটার কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, এক বাহুর দৈর্ঘ্য এবি, এই যে এবি, এক বাহুর দৈর্ঘ্য 6 এবং অতিভুজের মান 10। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সেটি হচ্ছে এসি হচ্ছে অতিভুজ, তো অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান, অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তো আমার এই মুহূর্তে আমি তো এবির মান আগে থেকেই জানি, তাহলে অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তো আমি যেহেতু এই মুহূর্তে এবির মান জানি, এসির মান জানি, আমার বিসি মানের দরকার, বিসি এর মানের আমার দরকার। তো সেই ক্ষেত্রে আমি বিসিকে একা রেখে এবিকে এসিকে পাঠাই দিই। এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। ওকে, তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, মানগুলো বসাই দিই, ক্যালকুলেশন করি। তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু 64, আমরা বলতে পারি 8 স্কোয়ার হবে 64-এর পরিবর্তে, উভয় দিকের স্কোয়ার বাদ হয়ে গেল, তাহলে বিসির মান 8। তাহলে বিসির মান কত? 8। এখন আমরা বিসির মান পেয়ে গেলাম। তো সব বাহুর মান পাওয়া গেছে। এখন আমাদেরকে বলছে এই যে কোণকটা তোমরা পেলা, কোণ আইসক্রিম তাই না, কোণ আইসক্রিম, তো এই যে কোণকটা তোমরা পেলা, এই কোণকের সমগ্রতলের আয়তন, সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো, সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা আগে তো জানাই দিই ত্রিভুজটিকে বিসি বাহুর চতুর্দিকে ঘুরালে একটি সমবৃত্ত ভূমি কোণক উৎপন্ন হয়। তো যেই কোণকটা উৎপন্ন হবে তার ভূমির ব্যাসার্ধ এবি, এবির মান 6, কোণকটার উচ্চতা আমরা এইমাত্র পেয়েছি 8, হেলানো উচ্চতা, এই যে এটাকে বলা হয় হেলানো উচ্চতা, যাকে আমরা এল বলি, এল ল্যাটারাল হাইট, ল্যাটারাল হাইট সংক্ষেপে আমরা এল দ্বারা প্রকাশ করি, এল, তাহলে 10। তাহলে কোণকের ব্যাসার্ধ, উচ্চতা, হেলানো উচ্চতা সব পাওয়া হয়ে গেছে। এখন শুধু মান বের করার পালা। আমাদেরকে বলছে কোণকের সমগ্রতলের ক্ষেত্রফল বের করো, সূত্র কি? পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল বলছে তো এই জন্য বর্গ শব্দটা আসবে। তাহলে পাই আর ইন্টু আর প্লাস এল, তো আমরা সবগুলোর মান তো জানি, পাই মানে 3.1416, আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধর মান 6, এই যে 6, এল মানে হেলানো উচ্চতা, তাহলে 10, ক্যালকুলেশন করলে 301.59 বর্গ সেন্টিমিটার। কোণকের আয়তন, কোণকের আয়তন সূত্র হচ্ছে 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, মানগুলো বসাই দিই, ক্যালকুলেশন করি, 301.59 ঘন সেন্টিমিটার। তাহলে এটা ক্ষেত্রফল বলছিল, এই জন্য বর্গ শব্দ আসছে, এখানে আয়তন এই জন্য ঘন শব্দ আসছে। তাহলে আমাদেরকে প্রথমে প্রশ্নে বলছে যে বিসি বাহুর চতুর্দিকে যদি ত্রিভুজটাকে ঘোরানো হয় তাহলে যে ঘনবস্তু উৎপন্ন হয়, কোন ঘনবস্তু উৎপন্ন হয়? আমরা জানতে পারলাম যে এখানে কোণক উৎপন্ন হয়। কি কোণক? সমবৃত্ত ভূমি কোণক উৎপন্ন হয়। তো কোণকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন বের করতে বলছে, আমরা দুইটাই নির্ণয় করে ফেললাম। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্ন সমাধান করা শেষ। আমরা এখন গ নাম্বার প্রশ্ন সমাধান করতে যাব। প্রিয় শিক্ষার্থীরা, গ নাম্বার যখন সমাধান করতে যাব, খ নাম্বারের কোনো তথ্য কিন্তু আমরা নিব না, কারণ খ নাম্বারে যেই তথ্যগুলো দেওয়া আছে এগুলো কেবলমাত্র ক্ষয়ের জন্যই। ঠিক আছে? আচ্ছা, গ নাম্বারে কি বলছে? ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এডি ভেক্টর প্লাস বিই ভেক্টর প্লাস সিএফ ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। অর্থাৎ আমরা যদি এডি ভেক্টর, বিই ভেক্টর, সিএফ ভেক্টর এদেরকে যোগ করি তাহলে যোগফল হবে 0 ভেক্টরের সমান। এদেরকে যদি আমরা যোগ করি তাহলে যোগফল কি হবে? 0 ভেক্টরের সমান। আচ্ছা, ঠিক আছে। তো উদ্দীপকের মধ্যে এবিসি ত্রিভুজের 3টা বাহু বিসি, এসি, এবি, এই 3টা বাহুর মধ্যবিন্দু উল্লেখ করা ছিল। বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই এবং এবি বাহুর মধ্যবিন্দু এফ। ঠিক আছে? এখন এই 3টা বাহুকে যোগ করে যোগফল 0 ভেক্টরের সমান হবে আমরা বের করব। খুবই সহজ একটা প্রশ্ন, হ্যাঁ, এবং ইম্পর্টেন্ট। তো চলেন আমরা এখন গ নাম্বার প্রশ্নটা সমাধান করে ফেলি। প্রথমে আমরা এবিসি একটা ত্রিভুজ, এই মুহূর্তে কিন্তু আর সমকোণী ত্রিভুজ বলতেছি না, কারণ 90 ডিগ্রি এখানে কোনো জায়গাতে বলা নেই। তো আমরা এবিসি একটা ত্রিভুজ অঙ্ক পেন্সিল দিয়ে আঁকবো, হ্যাঁ, পেন্সিল দিয়ে আঁকবো। এবিসি একটি ত্রিভুজ। তো এবি বাহুর মধ্যবিন্দু, হ্যাঁ, এবি বাহুর মধ্যবিন্দু এখানে কত দেওয়া আছে? এবি বাহুর মধ্যবিন্দু এই যে এবি, এবি বাহুর মধ্যবিন্দু এফ, তারপরে বিসি বাহুর মধ্যবিন্দু ই, এসি বাহুর মধ্যবিন্দু ডি। হ্যাঁ, এখানের মধ্যে বিসি, বিসি হচ্ছে ডি, এসি হচ্ছে ই, এবি হচ্ছে এফ। ঠিক এখানে যেভাবে করে বলছে সেভাবে করে আমাদেরকে দিতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই।
তাহলে আমরা এবিসি ত্রিভুজ যখন অঙ্কন করলাম, তাহলে এবি বাহুর মধ্যবিন্দু এফ আসলেই কি দেখেন, এই যে আমি দেখাই এবি 1 2 3, তাহলে 1 2 3 এই যে এফ, তাহলে এবি বাহুর মধ্যবিন্দু এফ, ঠিক আছে। এবার দেখেন বিসি বাহুর মধ্যবিন্দুটা কি হবে, প্রথমটা, তাহলে ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এই যে দেখেন এখানে আমরা বিসি বাহুর মধ্যবিন্দু হিসেবে ডি কে দিলাম, আর এসি বাহুর মধ্যবিন্দু ই, তাহলে আমরা এসি বাহুর মধ্যবিন্দু হিসেবে ই কে দিলাম, এসি বাহুর মধ্যবিন্দু ই। আচ্ছা, তাহলে এবিসি ত্রিভুজটির 3টি বাহুর মধ্যবিন্দু উল্লেখ করা আছে, আমরা তাদেরকে লিখলাম। এখন আমরা যেই কাজটা করব, প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন। আমি করব কি, আমাকে তারা কি প্রমাণ করতে বলছে, এডি ভেক্টর, বিই ভেক্টর, সিএফ ভেক্টর, এই 3টা ভেক্টরকে যোগ করতে হবে, যোগফল 0 ভেক্টরের সমান, যোগফল 0 ভেক্টরের সমান। আমি করব কি, এই মুহূর্তে এডি ভেক্টরের মান আলাদা করে বের করব। আমি প্রথমে একটু বলে ফেলি ধাপগুলো কি কি করব। আমি এডি ভেক্টরের মান আলাদা করে বের করে ফেলবো, আমি বিই ভেক্টরের মান আলাদা করে বের করে ফেলবো, আমি সিএফ ভেক্টরের মান আলাদা করে বের করে ফেলবো। যখন আমি এই 3টা ভেক্টরের মান আলাদা আলাদা করে বের করা হয়ে যাবে, তখন আমি এই 3টা ভেক্টরকে যোগ করব, এদের যে ফলাফলগুলো তাদেরকে আমি যোগ করব, 0 ভেক্টর আমার সামনে চলে আসবে। এডি ভেক্টরের মান, বিই ভেক্টরের মান, সিএফ ভেক্টরের মান আমি আলাদা আলাদাভাবে বের করে রেখে দিব। এবার আমি করব কি, এই 3টাকে যখন যোগ করব, এদের যেই মানগুলো বের হয়েছে তারাও যখন যোগ হবে, তখন যোগফল হিসাবে 0 চলে আসবে, 0 ভেক্টর। তো চলেন আমরা এখন অঙ্কটা করে ফেলি। আমরা ত্রিভুজ এবিডির দিকে একটু তাকাই, ওই যে ধারাবাহিকভাবে ত্রিভুজ এ বি ডি। আমরা যদি জাস্ট এই অংশটার দিকে তাকাই, অন্য কোনো দিকে যদি না তাকাই, আরেকটা কথা একটু এখনই বলে ফেলি, আরেকটা কথা, সেটা হচ্ছে উদ্দীপকের মধ্যে ত্রিভুজের বাহুগুলোর নাম যে বলা আছে বিসি, তার মানে বি থেকে সি এর দিকে যাওয়া হচ্ছে, বি থেকে সি এর দিকে যাওয়া হচ্ছে। তাহলে তীর চিহ্নটা বি থেকে সি এর দিকে যাবে, তীর চিহ্ন। তারপরে এ থেকে সি এর দিকে, এ থেকে বি এর দিকে, ঠিক আছে, বি থেকে সি এর দিকে, এ থেকে সি এর দিকে, এ থেকে বি এর দিকে, এভাবে করে যাবে। তাহলে সেই হিসেবে আমরা যদি এখানের মধ্যে বসাই, দেখেন এবি, এই দেখেন এবি, তাহলে এ থেকে বি এর দিকে গেল, বিসি বি থেকে সি এর দিকে গেল, এসি এ থেকে সি এর দিকে গেল। আচ্ছা, ঠিক আছে। তো এবার আমরা যেই কাজটা করব, আমরা যখন এদেরকে যোগ করব, এই যে মধ্যবিন্দুগুলো, এই শীর্ষবিন্দুর সাথে যখন এই মধ্যবিন্দু যোগ করি, তাহলে বিই হয়, কি হয়, বিই, তার মানে বি থেকে ই এর দিকে যাচ্ছে, বি থেকে ই এর দিকে। তারপরে সিএফ, তাহলে আমরা সি থেকে এফ এর দিকে যাচ্ছি। এডি, তার মানে এ থেকে ডি এর দিকে যাচ্ছে। এই তীরচিহ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ভেক্টরের ক্ষেত্রে এই তীরচিহ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই তীরচিহ্নগুলোর মাধ্যমে আমরা বুঝবো এটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, কোনটার সাথে আমরা কোনটাকে অ্যাটাচড করব, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন, আমরা যাদের আমাদেরকে প্রমাণ করতে বলছে, তা আমি এডির মান বের করতে চাই, বিইর মান বের করতে চাই, সিএফ এর মান বের করতে চাই, প্রত্যেকের মান তো আমি আলাদাভাবে বের করব। তো এখন দেখেন, আমি এখানের মধ্যে এ বি ডি এই ত্রিভুজটার দিকে যখন আমি তাকাবো, এ বি ডি, তখন আমি যেই কাজটা করতে পারবো সেটা হচ্ছে, আমি বিডির মান, এই যে এখানের মধ্যে তারা এডি এডি বিই সিএফ, আমি বিইর মান বের করে ফেলতে পারবো, বিই এ বি ডি, তাহলে এডির মান বের হবে, এডির মান বের হয়ে যাবে। আমার এডি লাগবে তো, এই যে এডি লাগবে তো, এডির মান বের হয়ে যাবে। আমি যখন এ বি ডি ত্রিভুজটাকে টার্গেট করে কথাবার্তা বলা শুরু করব, তখন আমি এডির মান পেয়ে যাব। আরেকভাবে আপনাদেরকে বলি, সবাই একটু খেয়াল করেন, শীর্ষবিন্দুর সাথে বিসি বাহুর মধ্যবিন্দু যখন আমি যোগ করব, তখন আমি এটা একটা মধ্যমা পেয়ে গেছি, এই ত্রিভুজটার মধ্যমা। আমি এই এডি মধ্যমার মান বের করব, আমি বিই মধ্যমার মান বের করব, সিএফ মধ্যমার মান বের করব। এই 3টি মধ্যমার মান যখন আমি যোগ করব, যোগফল 0 বের হবে। আমি যদি এখন এ বি ডি ত্রিভুজের দিকে লক্ষ্য করি, তাহলে এই যে এডি, এটা কিন্তু ওই বড় ত্রিভুজটা, যেটা বড় ত্রিভুজে এবিসি ত্রিভুজ, তার একটা মধ্যমা। তাহলে এই এডি বাহুর মানটা বের হয়ে যাবে। এখন আমি যদি এ বি ডি ত্রিভুজের দিকে তাকাই, তাহলে এ বি ডি এই যে ত্রিভুজ, আমি দেখতেছি এ থেকে বি এর দিকে তীর চিহ্ন গেল, বি থেকে ডি এর দিকে গেল, এবং এ থেকে ডি এর দিকে গেল। তো আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি,
ভেক্টর যোগের ত্রিভুজবিধি যদি অনুসরণ করি তাহলে দেখেন এ থেকে বি অর্থাৎ এ বি এবং বি থেকে ডি বিডি, তাহলে এ বি প্লাস বিডি ইকুয়াল টু এডি। আমরা বলতে পারি এ বি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর। এটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজবিধি। ভেক্টর যোগের ত্রিভুজবিধি একই দিকে তীর চিহ্ন যেই দুইটা গেল, দেখেন এই যে এ থেকে বি এর দিকে আবার সেখান থেকে বি থেকে ডি এর দিকে, তাহলে এ বি প্লাস বিডি এই দুইটা বাহুর যোগফল হবে এডি বাহুর যোগফলের সমান। তাহলে এ বি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর। ওকে, আমি এখানে এটাকে রেখে দিব, আমি এটাকে রেখে দিব কারণ আমার তো এডি ভেক্টরের মান বের হয়ে গেছে। তবে একটু খেয়াল করে দেখেন এই যে বিডি ভেক্টরটা, যেটা যদি আমি সম্পূর্ণটার কথা ভাবতাম তাহলে বিডিটাকে সম্পূর্ণটার হিসাবে যদি বলি তাহলে কি বলবো, বিডি হচ্ছে বিসির অর্ধেক, বিডি হচ্ছে বিসির অর্ধেক। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু ডি হচ্ছে মধ্যবিন্দু, যেহেতু ডি হচ্ছে মধ্যবিন্দু, তাহলে আমরা বলতেই পারি বিডি হচ্ছে বিসির অর্ধেক, বিডি হচ্ছে বিসির অর্ধেক। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই বিডির জায়গাতে হাফ বিসি বলতে পারি, এ বি ভেক্টর প্লাস হাফ বিসি ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর। ঠিক আছে, এই বিডি হচ্ছে বিসির হিসাবে অর্ধেক, তাহলে আমরা বলতেই পারি বিডির পরিবর্তে হাফ বিসি, কারণ হাফ বিসি মানেই বিডি, হাফ বিসি মানেই বিডি। ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে আমরা এই কথাটা বলবো যে এডি ভেক্টর ইকুয়াল টু আমি লিখে দেখাই, এডি ভেক্টর ইকুয়াল টু এবি ভেক্টর প্লাস হাফ বিসি ভেক্টর। এইভাবে করে আমরা বলবো। এই যে আমি পরবর্তী লাইনটা দেখাই আপনাদেরকে, এই হচ্ছে পরবর্তী লাইনটা, এই যে আপনাদের সামনে চলে আসলো, এই হলো পরবর্তী লাইন। ঠিক আছে, এডি ভেক্টর ইকুয়াল টু এবি ভেক্টর প্লাস হাফ বিসি ভেক্টর। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রেখে দিলাম। আমি একটু ত্রিভুজটাকে এখানের মধ্যে একটু আঁকি, নাহলে বারে আমাদেরকে ওই পৃষ্ঠাটাতে যাওয়া লাগবে, নাহলে আমি এখনই দেখাই ফেলি, সমস্যা নেই। এখান থেকে দেখাই, এখান থেকে দেখাই আপনাদেরকে, তাহলে আর কোনো সমস্যা হবে না। এখন দেখেন এই যে ত্রিভুজটা, আমি যদি এ সি এফ এই ত্রিভুজটার দিকে যদি আমি তাকাই, এ সি এফ মানে আমার মধ্যমা একটা লাগবেই, মধ্যমা একটা লাগবে। এই যে দেখেন এডি মধ্যমা ছিল, তো আমি এডি মধ্যমা পাইতাম কোন ত্রিভুজের মাধ্যমে, এবিডি ত্রিভুজের মাধ্যমে আমি এডি মধ্যমা পেয়ে যাইতাম। এখন আমি সিএফ মধ্যমা বের করতে চাই, তাহলে আমি এ সি এফ যদি বলি, তাহলে আমি এই এসিএফ ত্রিভুজের মাধ্যমে সিএফ মধ্যমাকে পেয়ে যাব না? পেয়ে যাব। তাহলে এখন আসেন কথা বলি, এ সি এফ ত্রিভুজের মাধ্যমে আমরা পাবো ত্রিভুজ এসিএফ, ত্রিভুজ এসিএফ। এই ত্রিভুজটা থেকে আমরা কি পেতে পারি? তীরচিহ্নগুলোর দিকে তাকান, এ থেকে সি এর দিকে গেছে, সি থেকে এফ এর দিকে গেছে, এ থেকে এফ এর দিকে গেছে। তো ভেক্টর যোগের ত্রিভুজবিধি অনুযায়ী একই দিকে চলমান যেই তীরচিহ্নগুলো তাদের আমরা যোগফল বের করব। তাহলে এ থেকে সি এর দিকে আর সি থেকে এফ এর দিকে, তাহলে এসি প্লাস সিএফ, এসি প্লাস সিএফ। তাহলে আমরা বলতে পারি যে এসি ভেক্টর প্লাস সিএফ ভেক্টর ইকুয়াল টু এএফ ভেক্টর, তাই না? ভেক্টর যোগের ত্রিভুজবিধি অনুযায়ী এসি ভেক্টর প্লাস সিএফ ভেক্টর ইকুয়াল টু এএফ ভেক্টর। আচ্ছা ঠিক আছে, তো আমাকে একা রাখতে হবে কাকে? একা একা ওই মধ্যমাকে, মধ্যমা পুরা ত্রিভুজটার হিসাবে, বড় ত্রিভুজটার হিসাবে সিএফ একটা মধ্যমা না বলেন? পুরো বড় ত্রিভুজটা এ বি সি, সর্বপ্রথম যেই ত্রিভুজটা ছিল মেইন ত্রিভুজটা, সেটার হিসাবে সিএফ একটা মধ্যমা। তখন সিএফকে একা রাখা লাগবে, সিএফকে একা রাখা লাগবে। তাহলে সিএফ ভেক্টরটা একা থাকুক, তাহলে এএফ ভেক্টর মাইনাস এসি ভেক্টর। আচ্ছা, এখন একটু খেয়াল করেন তো, এই যে এএফ, এই এএফ, এফ তো মধ্যবিন্দু, এফ তো মধ্যবিন্দু, তাহলে এএফ আমরা বলতে পারি এএফ হচ্ছে হাফ এবি, এএফ হচ্ছে হাফ এবি, অর্থাৎ এবির অর্ধেকের সমান। তাহলে আমরা এএফ এর পরিবর্তে হাফ এবি ভেক্টর লিখতে পারি, এএফ এর পরিবর্তে হাফ এবি ভেক্টর মাইনাস এসি ভেক্টর লিখতে পারি। আমরা এটাকে 2 নং সমীকরণ দিয়ে রেখে দিব, 2 নং সমীকরণ দিয়ে রেখে দিব। এই যে আপনাকে একটু দেখাই নিয়ে আসি, চলেন। এই যে
ত্রিভুজ এসিএফ, এখানে এএফ ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর প্লাস সিএফ ভেক্টর। তো আমাকে তো সিএফকে একা বানাইতে হবে, কারণ এটা মধ্যমা, এটা মধ্যমা, তাহলে সিএফটা একা থাকুক, বাকি দুইটা একপাশে চলে যাক। তো এখন এএফ ভেক্টরের পরিবর্তে হাফ এবি ভেক্টর, আর মাইনাস চিহ্ন, কারণ এক পাশ থেকে আরেক পাশে যখন গেছে, এক পাশ থেকে যখন এই যে এসি এসি ভেক্টরটা এক পাশ থেকে যখন আরেক পাশে গেছে, তখন চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে মাইনাস, তাহলে হাফ এবি ভেক্টর মাইনাস এসি ভেক্টর। তাহলে বলতে পারি সিএফ ভেক্টর ইকুয়াল টু হাফ এবি ভেক্টর মাইনাস এসি ভেক্টর। এটাকে আমরা বলবো 2 নং সমীকরণ। তাহলে আমরা সিএফ ভেক্টরের মান নির্ণয় করা হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্নে যেগুলো চাইছিল আমরা একটু সেখানে যদি একটু দেখাই, প্রশ্নতে দেখেন আমরা তাহলে এইমাত্র সিএফ এর মান বের করে ফেললাম, সিএফ ভেক্টর। আমরা একটু আগে এডি ভেক্টরের মান বের করে ফেলছি, এখন আমাদের বাকি আছে শুধু বিই ভেক্টরের মান বের করা। বিই ভেক্টরের মানটা বের করে ফেলতে পারলে অঙ্ক একদম শেষ পর্যন্ত আমরা চলে যাব। তাহলে বিই ভেক্টরের মান বের করার জন্য যাচ্ছি, চলো একটু চিত্রতে নিয়ে যাই। আচ্ছা, আমরা এখন বিই ভেক্টরের মান বের করব। এডি, এই যে বড় যেই ত্রিভুজটা, এডি ভেক্টরের মান বের করা হয়েছে, বড় ত্রিভুজটার সিএফ মধ্যমার মান বের করা হয়েছে, এডি মধ্যমা সিএফ মধ্যমা। এখন আমরা বিই মধ্যমার মান বের করব। এই জন্য আমরা যদি এ বিই এই ত্রিভুজটার দিকে তাকাই, এ বিই, তাহলে বিই এইটা মধ্যমাটা আমার কাছে চলে আসবে, বিই মধ্যমা। আচ্ছা, তীরচিহ্নগুলোর দিকে তাকাই, এই হচ্ছে তীরচিহ্ন, এই হচ্ছে তীরচিহ্ন, এই হচ্ছে তীরচিহ্ন, তাহলে একই রকমভাবে যাচ্ছে। এই যে দেখেন, এ থেকে বি এর দিকে এবং বি থেকে ই এর দিকে, এ থেকে বি এর দিকে, বি থেকে ই এর দিকে। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এবিই, এবি ভেক্টর প্লাস বিই ভেক্টর ইকুয়াল টু এই ভেক্টর। আচ্ছা, এই হচ্ছে বিষয়, এবি ভেক্টর প্লাস বিই ভেক্টর ইকুয়াল টু এই ভেক্টর। আমি এখন কাকে একা রাখবো? আমি এই মধ্যমা যেটা ছিল, মানে বড় ত্রিভুজটার মধ্যমা যেটা বিই, আমি বিই ভেক্টরকে একা রাখবো। বিই ভেক্টর ইকুয়াল টু এই ভেক্টর মাইনাস এবি ভেক্টর। এখন দেখেন এই ভেক্টর যেটা, যেহেতু ই একটা মধ্যবিন্দু, এসি বাহুর মধ্যবিন্দু, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই এর পরিবর্তে বলতে পারি এই হচ্ছে হাফ এসি, এই হচ্ছে হাফ এসি। তাহলে এর পরিবর্তে হাফ এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। এই এর পরিবর্তে আমরা বলতে পারি হাফ এসি, এই এর পরিবর্তে বলতে পারি হাফ এসি। তাহলে বিই ভেক্টর সমান হাফ এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। বিই ভেক্টর ইকুয়াল টু হাফ এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। ওকে, তাহলে এটাকে আমরা আবার 3 নং সমীকরণ দিয়ে রেখে দিলাম। তাহলে এখন দেখেন তিনটার মানই কিন্তু বের করা হয়ে গেল। এডি ভেক্টরের মান বের করা হয়েছে, সিএফ ভেক্টরের মান বের করা হয়েছে, বিই ভেক্টরের মান বের করা হয়েছে। এডি ভেক্টরকে বলছি 1 নং সমীকরণ, সিএফ ভেক্টরকে বলছি 2 নং সমীকরণ, বিই ভেক্টরকে বলছি 3 নং সমীকরণ। আমরা এখানে 3টা সমীকরণকে যোগ করে দিব, অঙ্ক শেষ হয়ে যাবে। চলেন আমরা যাই। এই যে দেখেন, আমরা বলতেছি যে এইমাত্র যেটা বলে আসলাম ত্রিভুজ এবিই, সেটার তথ্যগুলো, এটা নিয়ে আর কথা বলার কোনো প্রয়োজন নাই। আমরা এখন 3টা সমীকরণকে যোগ করে দিব, 3টা সমীকরণকে যোগ করে দিব, 1 2 3 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে 1 নং এর বাম পক্ষ, 2 নং এর বাম পক্ষ, 3 নং এর বাম পক্ষ, তারা যোগ। 1 নং 2 নং 3 নং তাদের ডান পক্ষ, তারা যোগ। তাহলে দেখেন এডি ভেক্টর এটা বাম পক্ষে ছিল, আর এবি ভেক্টর প্লাস হাফ বিসি ভেক্টর এটা ডান পক্ষে ছিল। তারপরে সিএফ ভেক্টর বাম পক্ষে ছিল, হাফ এবি মাইনাস এসি এটা ডান পক্ষে ছিল। বিই এটা বাম পক্ষে ছিল, হাফ এসি মাইনাস এবি এটা ডান পক্ষে ছিল। তাহলে বাম পক্ষগুলো সব যোগ, ডান পক্ষগুলো সব যোগ। এখন শুধু ক্যালকুলেশন করব আমরা। তাহলে এডি ভেক্টর প্লাস বিই ভেক্টর, এডি ভেক্টর প্লাস বিই ভেক্টর প্লাস সিএফ ভেক্টর। প্রশ্নের মতো সাজাই লিখলাম, প্রশ্নে বিইকে আগে লিখছে, সিএফকে পরে লিখছে। তো এটা কিন্তু কোনো বড় কোনো বিষয় না। এডি ভেক্টর প্লাস বিই ভেক্টর প্লাস সিএফ ভেক্টর। আচ্ছা, এই পাশে আসেন, এবি ভেক্টর মাইনাস এবি ভেক্টর বাদ, এবি ভেক্টর মাইনাস এবি ভেক্টর বাদ হয়ে গেল। এবার দেখেন আমরা বলতে পারি এই যে হাফ এবি, এই হাফ এবিটা রয়ে গেছে। এটা দেখেন, এটা কিন্তু একদম ফুল এবি, একদম আস্ত এবি, কোনো অর্ধেক টর্ধেক না। এবি ভেক্টর মাইনাস এবি ভেক্টর বাদ, কিন্তু এই হাফ এবি তো রয়ে গেছে, আমরা তাকে লিখলাম হাফ এবি লিখলাম। আচ্ছা, এবার দেখেন বিসি, হাফ বিসি, আর কোনো জায়গাতে বিসি আছে, আর কোনো জায়গাতে বিসি নাই।
আর কোনো জায়গাতে বিসি নাই, হাফ বিসি। আমরা লিখলাম প্লাস হাফ বিসি, প্লাস হাফ বিসি আমরা লিখলাম। এবার দেখেন মাইনাস এসি প্লাস হাফ এসি। প্রিয় শিক্ষার্থীরা, এই এসিটা একদম সম্পূর্ণ, এই এসিটা একদম সম্পূর্ণ আস্ত সম্পূর্ণ, আর ওটা হচ্ছে অর্ধেক, হাফ এসি ভেক্টর। তাহলে একটা আস্ত এসি থেকে যদি হাফ এসি আমি বাদ দিই তাহলে কী থাকবে? মাইনাস হাফ এসি। আমি কি বুঝাইতে পারলাম? বিষয়টা হচ্ছে এরকম যে -1 প্লাস হাফ, -1 প্লাস হাফ, এই ওয়ানটা হচ্ছে একদম আস্ত সম্পূর্ণ, তাহলে -1 প্লাস হাফ, তাহলে রেজাল্ট কী হবে? মাইনাস হাফ, তাই না? -1 প্লাস হাফ, রেজাল্ট কী হবে? মাইনাস হাফ। একই রকমভাবে মাইনাস এসি প্লাস হাফ এসি, তাহলে রেজাল্ট কী বের হবে? মাইনাস হাফ এসি। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখব যে মাইনাস হাফ এসি ভেক্টর, মাইনাস হাফ এসি ভেক্টর। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এই যে দুইটা যে যোগ আকারে আছে, এই যে দুইটা যোগ, হাফ এবি ভেক্টর প্লাস হাফ বিসি ভেক্টর, আমি হাফকে কমন নিলাম, হাফ এবি ভেক্টর প্লাস হাফ বিসি ভেক্টর, শুধু এই দুইটা থেকে, এটা থেকে না, এই দুইটা থেকে, কারণ আমার একটা টার্গেট আছে যে আমাকে যোগফল 0 বানাইতে হবে। তো আমি এই দুইটা ভেক্টর থেকে আমি হাফকে কমন নিলাম, তাহলে হাফ কমন নিলে কী থাকবে? এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। হাফ কমন নিলে কী থাকবে? এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর মাইনাস হাফ এসি ভেক্টর। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখেন এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর দ্বারা ত্রিভুজের দিকে তাকায়া আমরা কোনো কিছু পাই কিনা, আপনাদেরকে একটু ত্রিভুজের কাছে নিয়ে যাই। এবি প্লাস বিসি, দেখেন তো এবি প্লাস বিসি, তাহলে কী পাওয়া যায়? এসি। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, এবি ভেক্টর, এই যে তীর চিহ্নটা এইভাবে করে দেওয়া, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। তাহলে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। তাহলে এটার পরিবর্তে কি লেখা যায়? এসি ভেক্টর লেখা যায়। তাহলে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর এর পরিবর্তে আমরা কী লিখতে পারি? এসি ভেক্টর লিখতে পারি। তাহলে আগে থেকে সামনে হাফ ছিল, আর এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টরের পরিবর্তে এসি ভেক্টর লিখলাম, মাইনাস হাফ এসি ভেক্টর। তাহলে হাফ এসি ভেক্টর মাইনাস হাফ এসি ভেক্টর, হাফ এসি ভেক্টর মাইনাস হাফ এসি ভেক্টর, তাহলে ফলাফল কী হবে? 0। খেয়াল করে দেখেন, প্লাস হাফ এসি ভেক্টর মাইনাস হাফ এসি ভেক্টর, তাহলে এটা থেকে এটা বাদ দিলে আর কিছু থাকে? অবশিষ্ট থাকে না, তাহলে 0 ভেক্টর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রমাণ হয়ে গেল এডি ভেক্টর প্লাস বিই ভেক্টর প্লাস সিএফ ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। তো এটা কিন্তু একদম সহজ ছিল। আমি যদি একটুখানি আপনাদেরকে একটু শুরু থেকে একটু চিত্রটার মাধ্যমে দেখাই, এ বি সি ত্রিভুজ, তো এ থেকে ডি এর দিকে গেছে, তারপরে বি থেকে ই এর দিকে গেছে, সি থেকে এফ এর দিকে গেছে, আর এ থেকে বি, বি থেকে সি এবং এ থেকে সি। বড় ত্রিভুজটার দিকে যদি তাকাই, এই যে ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু যেহেতু ডি, তাহলে শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দুর এই যোগফল এটাকে বলা হবে মধ্যমা, বিই মধ্যমা, সিএফ মধ্যমা। আমাকে বলছে এডি মধ্যমা, বিই মধ্যমা, সিএফ মধ্যমা, এই তিনটার যোগফল হচ্ছে 0 ভেক্টর। তো আমি এখন যেই কাজটা করব, আমি এবিডি ত্রিভুজের দিকে যদি তাকাই, আমি এডি মধ্যমার মানটা আলাদা করে বের করে ফেলতে পারবো। আমি যদি এই এবিই ত্রিভুজটার দিকে তাকাই, আমি এই বিই মধ্যমার মানটা বের করে ফেলতে পারবো। আমি যদি এসিএফ ত্রিভুজটার দিকে তাকাই, তাহলে আমি সিএফ মধ্যমার মানটা বের করে ফেলতে পারবো। তো এইভাবে করে আমি আলাদা আলাদা করে 3টা মধ্যমার মান বের করলাম, যোগ করে দিলাম, অঙ্ক শেষ। একদম সহজ, কিন্তু শুধু এটা মাথায় রাখবো যে আমি 3টা মধ্যমার মান আলাদা আলাদা করে বের করতে চাই। তাহলে 3টা মধ্যমার মান আপনি যখন আলাদা করে বের করবেন, একত্র যোগ করে দেন, ফলাফল বের হয়ে যাবে, অঙ্কটা প্রমাণ হয়ে যাবে। তাহলে এডি ভেক্টর প্লাস বিই ভেক্টর প্লাস সিএফ ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। অর্থাৎ একটা ত্রিভুজের 3টা মধ্যমার যখন আমরা ভেক্টরের মাধ্যমে আমাদেরকে প্রমাণ করতে বলবে, ভেক্টরের মাধ্যমে প্রমাণ করতে বলবে, তখন একটা ত্রিভুজের 3টি মধ্যমার যোগফল 0 ভেক্টরের সমান। একটি ত্রিভুজের 3টি মধ্যমার যোগফল যখন ভেক্টরের মাধ্যমে বের করতে বলবে, তখন ফলাফল হয়ে যাবে 0 ভেক্টর। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আমরা এই প্রশ্নটা ছিল ময়মনসিংহ বোর্ড 2025। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা ময়মনসিংহ বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করলাম।